তো অ্যাসেট দ্য ইস্যু ডিপার্টমেন্ট, ইস্যু ডিপার্টমেন্টে দাঁড়িপাল্লার এই সাইডটা কি ছিল? সোনা, গোল্ড কয়েন, গোল্ড বার ইত্যাদি ছিল। এগুলোকে বলা হচ্ছে কি? এগুলোকে বলা হচ্ছে ইস্যু ডিপার্টমেন্টের অ্যাসেট, মানে এগুলো ইস্যু ডিপার্টমেন্টের সম্পদ। আর এদিকে কি ছিল? মানি সাপ্লাই। এদিকে ইস্যু ইস্যু ডিপার্টমেন্ট কি করছিল? ইকোনমিতে মানি সাপ্লাই করছিল। তো এইগুলোকে মানি সাপ্লাইটাকে বলা হচ্ছে কি? লায়াবিলিটিস অফ দ্য ইস্যু ডিপার্টমেন্ট। লায়াবিলিটিস, লায়াবিলিটিস মানে কি? দায়িত্ব। যে মানি সাপ্লাইটা করছে, আমরা জানি আমরা যখন কোনো টাকা পয়সা পাই, সেই টাকাটা যদি ছেঁড়া হয় বা টাকাটা ফাটা হয়, কিছু সমস্যা হয়, টাকাটা টাকাটা কিন্তু আমরা ব্যাংকের মাধ্যমে আরবিআই তে পাঠিয়ে দিই। ঠিক আছে? তাহলে আরবিআই কি করে? তখন আমার ভালো টাকা আমাদেরকে দেয় ছেঁড়া টাকাটা নিয়ে, কিন্তু কোনো পয়সা কেটে নেয় না। ঠিক আছে? তো ইস্যু ডিপার্টমেন্টের তাহলে ওটা কি? যে টাকাটা ইস্যু ডিপার্টমেন্ট মার্কেটে ছাড়ছে, সেটা তার লায়াবিলিটি, তার দায়িত্ব, যে এই টাকাটা যদি কোনো সমস্যা হয়, সেই টাকাটা আমি পাল্টিয়ে আবার নতুন টাকা ইস্যু করে দেবো, নতুন নোট। ঠিক আছে? তাহলে ওটা কি? ইস্যু ডিপার্টমেন্ট যে টাকাটা ইস্যু করে বা যেটা মানি সাপ্লাই করে ইকোনমিতে, সেটাকে কি বলা হয়? ইস্যু ডিপার্টমেন্টের লায়াবিলিটি বা দায়িত্ব। আর ইস্যু ডিপার্টমেন্টের কাছে সেই টাকা ইস্যু করার জন্য যে পরিমাণ অ্যাসেটস থাকছে বা যে পরিমাণ সম্পদ থাকছে বা যে পরিমাণ সোনা দানা ইত্যাদি থাকছে, সেটাকে বলা হয় কি? ইস্যু ডিপার্টমেন্টের অ্যাসেট। ঠিক আছে? ইস্যু ডিপার্টমেন্টের অ্যাসেট বলতে কোন কোন জিনিসগুলোকে বোঝায়, মানে এই জিনিসগুলোকে ইস্যু ডিপার্টমেন্ট অ্যাসেট হিসেবে কনসিডার করে মানি সাপ্লাই এর জন্য। কি কি জিনিস? গোল্ড বুলিয়ান, এটাকে বলা হয় গোল্ড বুলিয়ান, যে সোনার বিস্কুট বলে, এটাকেও ইস্যু ডিপার্টমেন্ট কি করে? অ্যাসেট হিসেবে, মানে এটার পরিবর্তে টাকা সাপ্লাই করতে পারে। তাহলে গোল্ড বুলিয়ান, আর কি? গোল্ড কয়েন, আর কি? বন্ড বা গভর্নমেন্ট সিকিউরিটি। গভর্নমেন্টের যে দরপত্র সিকিউরিটি গুলো থাকে না, যেগুলো বলছিলাম, যে যে কাগজগুলো গভর্নমেন্ট ইস্যু করে টাকা তোলে মার্কেট থেকে, সেটাকে গভর্নমেন্ট সিকিউরিটি বলে বা বন্ড বলে। ঠিক আছে? সেইগুলোও কিন্তু ইস্যু ডিপার্টমেন্ট অ্যাসেট হিসেবে কনসিডার করে। মানে আজকে যদি এসবিআই এর 1 কোটি টাকার দরকার হয়, তো এসবিআই তখন কি করবে? ইস্যু ডিপার্টমেন্টকে, আরবিআই কে ওই 1 কোটি টাকার বন্ড বা সিকিউরিটি দেবে। ইস্যু ডিপার্টমেন্ট সেই 1 কোটি টাকার বন্ড বা সিকিউরিটি নিল, কাগজটা নিল, নিয়ে তার পরিবর্তে এসবিআই কে টাকা দেবে। ঠিক আছে? তাহলে আমরা কি বললাম? যে ইস্যু ডিপার্টমেন্ট যে টাকাটাই মার্কেটে বা ইকোনমিতে দেবে, তার পরিবর্তে কিছু একটা জিনিস নেয়। তা কি কি দিয়ে? আজকে যদি এসবিআই এর টাকা দরকার হয়, এসবিআই এর যদি আজকে টাকার দরকার হয়, এসবিআই যাবে কার কাছে? আমরা পড়েছি যে আরবিআই হচ্ছে লেন্ডার অফ দ্য লাস্ট রেসর্ট, মানে যখন কারোর কাছে কোনো ব্যাংক টাকা পায় না, তখন আরবিআই এর কাছে যায়। তাহলে শেষ মুহূর্তে লেন্ডার অফ দ্য লাস্ট রেসর্ট বলা হয় সেই জন্য। তো এসবিআই এর টাকার প্রয়োজন হলে এসবিআই গেল আরবিআই এর কাছে। এসবিআই কে মুখ দেখে শুধুমাত্র টাকা কিন্তু আরবিআই দেবে না। এসবিআই বললো যে আমার 1 কোটি টাকা লাগবে, আরবিআই কি বলবে? আমাকে এই 5টা জিনিসের মধ্যে যে কোনো জিনিস দিন, তার পরিবর্তে আপনি আমার কাছ থেকে টাকা নিন। ঠিক আছে? তো এসবিআই সেখানে গোল্ড বুলিয়ান দিতে পারে, বা গোল্ড কয়েন দিতে পারে, বা তার কেনা গভর্নমেন্ট সিকিউরিটি আছে কিছু, এসবিআই এর কাছে থাকে, সেই গভর্নমেন্ট সিকিউরিটি গুলোও দিতে পারে। দিয়ে তার পরিবর্তেই 1 কোটি টাকার যদি এই মূল্যের এই জিনিসগুলো হয়, তবে 1 কোটি টাকা সে পাবে। ঠিক আছে? ক্লিয়ার? তো এর মধ্যে তাহলে এগুলো হচ্ছে অ্যাসেট হয়ে গেল আরবিআই এর, যে জিনিসগুলো সে নিল। কারণ কি? সেগুলো থেকে তার পরবর্তীকালে ইনকাম হবে সেগুলো বিক্রি করে। তাহলে এগুলো হচ্ছে অ্যাসেট। আর আরবিআই যে টাকাটা এসবিআই কে দিল, সেটা হচ্ছে আরবিআই এর লায়াবিলিটি, এবং সেই টাকাটাকেই বলা হচ্ছে M0। মানে টোটাল আরবিআই যে টাকাটা মার্কেটে ছেড়েছে, সেই টাকাটাকে, মানি সাপ্লাইটাকে বলা হচ্ছে কি? M0। ঠিক আছে? বা লায়াবিলিটিস অফ দ্য ইস্যু ডিপার্টমেন্ট। ইস্যু ডিপার্টমেন্টের যে লায়াবিলিটি, সেটাই হচ্ছে ইস্যু ডিপার্টমেন্টের M0, সেটাকেই বলা হয় M0 বা রিজার্ভ মানি বা গভর্নমেন্ট মানি। ঠিক আছে? তাহলে ইস্যু ডিপার্টমেন্ট কি কি জিনিস নিয়ে টাকা দিয়ে থাকে? আমরা জানি 1 টাকার নোট, এটা এটা কারা ছাপায়? এটা আরবিআই ছাপায় না। 1 টাকার নোটটা ছাপায় হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট, মিনিস্ট্রি অফ ফিনান্স ছাপিয়ে থাকে। তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট কি করে? একটা যদি সেন্ট্রাল গভর্নমেন্টের 100 টাকার দরকার হয়, সেন্ট্রাল গভর্নমেন্ট কি করবে? 100টা 1 টাকার নোট আরবিআই কে দেবে, তার পরিবর্তে আরবিআই একটা 100 টাকার নোট দিয়ে দেবে। ঠিক আছে? আর যত কয়েন, আমরা যে কয়েন গুলো ব্যবহার করি, সেটা 1 টাকা থেকে শুরু করে, বর্তমানে 1 টাকার নিচে আর কোনো কয়েন ভ্যালিড নয়, সেই জন্য 1 টাকা থেকে শুরু করে একদম পুরো 20 টাকার কয়েন রিসেন্টলি বেরিয়েছে। তাহলে 20 টাকার কয়েন অব্দি বর্তমানে
এইগুলো কয়েনগুলো কে কে ইস্যু মানে কে ছাপায়, কে তৈরি করে? সেন্ট্রাল গভর্নমেন্ট, মিনিস্ট্রি অফ ফিনান্স। তা তার যদি টাকার দরকার হয়, এই কয়েন তখন যদি সেন্ট্রাল গভর্নমেন্টের 100 টাকার দরকার হয়, 100 টাকার কয়েন সে আরবিআই কে দেয়, এবং আরবিআই তার পরিবর্তে 100 টাকার নোট সেন্ট্রাল গভর্নমেন্টকে দেয়। ঠিক আছে, তাহলে এগুলো কি হচ্ছে? আরবিআই এর অ্যাসেট। গোল্ড কয়েন, গোল্ড কয়েনের পরিবর্তে টাকা দিতে পারে আরবিআই, এটা আগে বলেছি। গভর্নমেন্ট বন্ড আর সিকিউরিটি, সেটা। বা ফরেন কারেন্সি, যদি আজকে টাকার দরকার হয় কোনো ব্যাংকের, সে কিন্তু ডলার দিতে পারে, ইউরো দিতে পারে আরবিআই কে, দিয়ে তার পরিবর্তে ইন্ডিয়ান রুপিস দিতে পারে আরবিআই থেকে। তাহলে ফরেন কারেন্সি গুলোও কিন্তু আরবিআই অ্যাসেট হিসেবে কনসিডার করে। আর গোল্ড বুলিয়ান। তাহলে এই যে 6টা জিনিস, কি কি? 1 টাকার নোট, যাবতীয় কয়েন এবং গোল্ড কয়েন, বন্ড, গভর্নমেন্ট সিকিউরিটিস, ফরেন কারেন্সি বা বুলিয়ান, গোল্ড বুলিয়ান, সোনার বিস্কুট ইত্যাদি জিনিসগুলোকে আরবিআই অ্যাসেট হিসেবে কনসিডার করে, এবং সেগুলোর পরিবর্তে টাকা, যে টাকাটা মার্কেটে ইস্যু করে, যে ইন্ডিয়ান রুপিসটা বা কারেন্সিটা, সেটাকেই বলা হচ্ছে হাই পাওয়ার্ড মানি বা M0 বা গভর্নমেন্ট মানি বা রিজার্ভ মানি। ঠিক আছে, টোটাল কারেন্সি নোটস ইন সার্কুলেশন। তাহলে M0 এর মধ্যে কি থাকে? যা নোট আরবিআই সার্কুলেট করেছে। হেল্ড পাবলিকের কাছে যে টাকাটা আছে, হেল্ড বাই দ্য আদার্স ব্যাংকস, অন্যান্য যে ব্যাংকগুলো আছে তার কাছে যে টাকাটা আছে, ইন আরবিআই, আরবিআই তে যা অন্যান্য ডিপোজিট আছে, আরবিআই আদার ডিপোজিট মানে কিছু ডিপোজিট আরবিআই তে ডাইরেক্ট করতে পারে গভর্নমেন্ট। আমাদের যদি রাজ্য সরকার বা সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা রাখার দরকার হয়, সে আরবিআই তে ডাইরেক্ট রাখতে পারে। আমরা যেমন টাকা রাখার দরকার হলে SBI, ঠিক আছে, ইত্যাদি জায়গায় রাখতে পারি। কিন্তু গভর্নমেন্ট কিন্তু তার টাকাটা কোথায় রাখে? আরবিআই তে। তাহলে আরবিআই তে যে টাকাটা আছে, ডিপোজিটটা আছে, বা PM গরিব কল্যাণ যোজনা বলে 2016 সালে একটা যোজনা হয়েছিল। সেখানে বলছিল যে কারোর যদি ব্ল্যাক মানি থাকে, ব্ল্যাক মানি তো ইললিগাল, তো ব্ল্যাক মানি যদি ধরা পড়ে কেউ ব্ল্যাক মানি সহ, তো তার সেক্ষেত্রে ইলিগাল প্রসেসের মধ্যে দিয়ে যেতে হতে পারে, তার জেল বা জরিমানা ইত্যাদি হতে পারে। সেই জন্য 2016 সালে একটা যোজনা সেন্ট্রাল গভর্নমেন্ট করে, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা। সেই যোজনায় বলা হয়, কেউ যদি ইচ্ছা করে যে কোনো রকম লিগাল প্রসেসের মধ্যে দিয়ে না যাবে, বা কোনো রকম জরিমানা বা কোনো রকম জেল ফেল না খাটবে, সেক্ষেত্রে সেই নিজের ইচ্ছায় ব্ল্যাক মানির, তার যে ব্ল্যাক মানি আছে তার 25% ডাইরেক্ট গিয়ে আরবিআই তে ডিপোজিট করতে পারে। মানে যাদের ব্ল্যাক মানি আছে তারা কিন্তু, আমরা সাধারণ মানুষ, আমাদের হোয়াইট মানি আছে, আমরা কিন্তু আরবিআই তে ডিপোজিট করতে পারবো না। আমাদের ডিপোজিট করতে হবে কোনো কমার্শিয়াল ব্যাংকে। কিন্তু আমার যদি ব্ল্যাক মানি থাকে, তবে আমি কিন্তু ডাইরেক্ট আরবিআই তে ডিপোজিট করতে পারবো, আরবিআই তে টাকা রাখ, আমার সেই 25% টাকাটা আমি আরবিআই তে রেখে দিতে পারবো। ঠিক আছে, এটাকে বলছে। এবং ওই ওই টাকাটা সরকার কি করবে? গরিব মানুষের কল্যাণে ব্যবহার করবে। ঠিক আছে, এর মাধ্যমে কি হলো? সে কিন্তু কোনো ইন্টারেস্ট পেলো না। যে লোকটা টাকা রাখছে আর ব্ল্যাক মানিটা, সে, তার ইন্টারেস্ট কি? তাকে জেল খাটতে হলো না, বা তাকে কোনো ফাইন দিতে হলো না, এটাই হচ্ছে তার ইন্টারেস্ট। ঠিক আছে, আর সরকার কি করবে? ওই যে 25% টাকা সে রাখলো, সে টাকাটা সরকার বিভিন্ন গরিব মানুষের কল্যাণে ব্যবহার করবে। ঠিক আছে, তাহলে এই একটা এই যে আরবিআই তে টাকা রাখা হচ্ছে, তো তাহলে আরবিআই তে ডিপোজিট, তাহলে আরবিআই তে যে টাকাটা আছে, অন্যান্য ব্যাংকগুলোর কাছে যে টাকা আছে টোটাল, আমাদের হাতে যা টাকা আছে, কারেন্সি আমাদের পাবলিকের কাছে যা আছে, এই তিনটের পরিমাণটাই হচ্ছে টোটাল টাকা কত আরবিআই ইস্যু করেছে। এই তিনটে যোগ করলে আমরা পাবো কি? যে আরবিআই কত টাকা টোটাল ইস্যু করেছে। এই যে টোটাল টাকার পরিমাণটাকেই বলা হয় M0 বা রিজার্ভ মানি বা গভর্নমেন্ট মানি। ঠিক আছে, বা হাই পাওয়ার্ড মানি, এটাকেই বলা হচ্ছে হাই পাওয়ার্ড মানি, এই যে টাকার পরিমাণটাকে। ঠিক আছে, তাহলে আমরা M0টাও বুঝতে পারলাম। তাহলে আমাদের কি কি মেজার্স হলো? M0, M1, M2, M3, M4। ওকে, কোনটা কি আমরা ডিটেলসে দেখলাম। আগেই বলেছি আমি যে সরকার, গভর্নমেন্টের যদি টাকা দরকার হয়, গভর্নমেন্ট তো আমরা জানি 1 টাকার নোট আর হচ্ছে যত কয়েন, 1 টাকা থেকে শুরু করে 20 টাকা অবধি কয়েন তৈরি করে। তো সরকারের যদি টাকা দরকার হয়, সরকার সেই 1 টাকার নোট বা কয়েন আরবিআই কে দেবে। সরকার কিন্তু সেই 1 টাকার নোট, কয়েন ইত্যাদি ডাইরেক্ট আমাদের ইকোনমিতে ছাপতে পারে না। সরকার কি করে? টাকাটা ছাপায়, কিন্তু সেই টাকাটা আরবিআই কে দেয়।
আরবিআই কি করে সেগুলো ইস্যু করে মার্কেটে আমাদের ইকোনমি, ঠিক আছে? তো সরকার কি করে, যে টাকা বা কয়েনটা ছাপালো, 1 টাকার নোট বা যা যাবতীয় যা কয়েন ছাপালো সেগুলো কি করলো, আরবিআই কে দিল। আরবিআই সেই টাকার পরিমাণ এত টাকাই আবার সরকারকে দেবে। তখন সরকার কি করবে, ওই টাকাটা বিভিন্ন মানুষের কল্যাণে ব্যবহার করতে পারবে বা বিভিন্ন ইকোনমিতে খরচ করতে পারবে, ঠিক আছে? এবার যে ধারণাটা আমরা দেখবো একটু জটিল, ঠিক আছে, বাট খুব জটিল নয়। মানি মাল্টিপ্লায়ার। মানি মাল্টিপ্লায়ার বলতে কি বোঝানো হচ্ছে? মানি মাল্টিপ্লায়ারটা কি বলছে, আরবিআই যে টাকাটা ইস্যু করে মার্কেটে, ঠিক আছে, মার্কেটে কিন্তু তার চেয়ে অনেক বেশি পরিমাণ গুণ টাকা যখন হিসাব করে তখন দেখে যে অনেক বেশি পরিমাণ টাকা রয়েছে, মানি মাল্টিপ্লাই হয়ে যায়। মানে সাপোজ সাপোজ আমি কি করলাম, আমি আরবিআই, আমার ভাই আছে একটা, ধরো, তো সেই ভাইকে আমি যদি 10 টাকা দিই, পরবর্তীকালে আমি যখন হিসাব করছি কত দিয়েছি, দেখছি 100 টাকা দিয়েছি, এরকমই ব্যাপারটা। মানে মানিটা অটোমেটিক মাল্টিপল হয়ে যায়। সেই জন্য এই ধারণাটার নাম হচ্ছে মানি মাল্টিপ্লায়ার। বলছে আরবিআই যে টাকাটা মার্কেটে ইস্যু করে, যদি 100 টাকা ইস্যু করে থাকে, কিন্তু যখন পরবর্তীকালে হিসাব করতে যায় যে কত টাকা সে মার্কেটে ছেড়েছে, দেখা যাচ্ছে যে সে 100 টাকা ইস্যু করলেও দেখা যাচ্ছে 10 গুণ, ঠিক আছে, 1000 টাকা ইস্যু করেছে। তাহলে মানিটা এইভাবে মাল্টিপ্লাই হয় মার্কেটে, মানে বিভিন্ন রকম কাউন্টের ফলে, ঠিক আছে? তো এই যে মানি মাল্টিপ্লায়ারের ধারণাটা কি আমরা একটু দেখি ডিটেলসে। ধরলাম আরবিআই, ইনি হচ্ছেন আরবিআই এর রিসেন্ট গভর্নর শক্তিকান্ত দাস। তো ধরলাম 100 টাকা আরবিআই কি করলো, ইস্যু করেছে এসবিআই কে, ঠিক আছে? ধরলাম সেই সময় 100 টাকাই হচ্ছে মানি সাপ্লাই বা M0, M0 100 টাকা। তাহলে 100 টাকা এসবিআই কে ইস্যু করেছে আরবিআই, এসবিআই এর মাধ্যমে। তো এসবিআই এর কি করতে হয় আমরা জানি, 10%, বা যে কোনো ব্যাংকের ধরলাম সেই সময় সিআরআর চলছে 10%, মানে ব্যাংককে 10% টাকা আরবিআই তে রাখতে হয়। সিআরআর মানে আমরা জানি ক্যাশ রিজার্ভ রেশিও, সেই সময় ক্যাশ রিজার্ভ রেশিও আছে 10%। তাহলে কি, এসবিআই যে 100 টাকাটা পেলো, সে 100 টাকার থেকে 10 টাকা তার আবার কি আরবিআই তে রাখতে হবে অ্যাজ এ সিআরআর। রাখার পরে তার হাতে থাকে কত টাকা, 90 টাকা। এই 90 টাকা সে কি করতে পারবে, আবার অন্য কাউকে দিতে পারবে, ওকে? তো এসবিআই 90 টাকাটা আইসিআইসিআই ব্যাংকে দিল ব্যবসা করার জন্য। তার পরিবর্তে কি নেবে, সুদ ফুদ নেবে, ইন্টারেস্ট নেবে এসবিআই। তো এসবিআই সেই টাকাটা কাকে দিয়েছে, 90 টাকাটা আইসিআইসিআই ব্যাংক, এই আইসিআইসিআই ব্যাংককে দিয়েছে। তাহলে আইসিআইসিআই ব্যাংকের কাছে 90 টাকা এলে আইসিআইসিআই ব্যাংককেও তো সিআরআর মেনটেন করতে হয়, তাহলে তাকেও আবার 10% সিআরআর মেনটেন করতে হবে। তার মানে কত, আইসিআইসিআই ব্যাংক এর থেকে 9 টাকা দেবে, হচ্ছে 90 টাকার 10% মানে 9 টাকা। 9 টাকা আবার আরবিআই কে দেবে 10% সিআরআর মেনটেন করবে। করার পরে তার কাছে আছে কত, 81 টাকা। সে তো বসেই রাখবে না, টাকাটা বিজনেস করবে। ধরলাম সে ব্যাংক অফ বরোদাকে সেটা আবার লোন দিয়েছে, তাহলে ব্যাংক অফ বরোদাও আবার কি 10% সিআরআর দেবে। দিয়ে ব্যাংক অফ বরোদার কাছে আছে এখন 72 টাকা 90 পয়সা। এইভাবে এই ব্যাংক থেকে ওই ব্যাংক এরকম ভাবে যদি যায়, টাকাটা ফ্লো হয়, সেক্ষেত্রে বলছে একটা এন্ড নাম্বারে গিয়ে, একটা নির্দিষ্ট নাম্বারে গিয়ে টাকার পরিমাণটা হয়ে যাবে 0। আমরা কি দেখছি, প্রথমে এর কাছে ছিল 100 টাকা, এ 10% দিয়ে এর কাছে আছে 90 টাকা, এ আবার একে দিল, তার থেকে আবার কমে গিয়েছে 81 টাকা, এ এ আবার অন্য কাউকে দিয়েছে, তার থেকে কমে গিয়ে দেখাচ্ছে যে 72 টাকা 90 পয়সা। এইভাবে কমতে কমতে একটা সময় আসবে, এন্ড নাম্বারে গিয়ে, একটা নির্দিষ্ট নাম্বারে গিয়ে সেই যে টাকার পরিমাণটা হয়ে যাবে 0, তার কাছে আর কোনো টাকাই নেই, দেখাচ্ছে জিরো, ঠিক আছে? একটা নির্দিষ্ট টাইম আসলে দেখা যাবে, একটা নির্দিষ্ট নাম্বার গিয়ে দেখা যাবে টাকার পরিমাণটা জিরো হয়ে গেছে। কারণ কি, কমছে তো, 100 টাকা নিল, 100 টাকাতে 90, 90 থেকে আবার দিয়ে থাকছে 81, এ আবার দিয়ে থাকছে 72 টাকা, এরকম ভাবে কমতে কমতে একটা nth নাম্বারে গিয়ে সেটা জিরো হয়ে যাবে, ঠিক আছে? এবার
মানি মাল্টিপ্লায়ার বলতে কি বোঝাচ্ছে? স্টক অফ টোটাল মানি M3 বাই স্টক অফ হাই পাওয়ার্ড মানি M0। ঠিক আছে, ওই জন্য M0 নামটা। তাহলে মানি মাল্টিপ্লায়ার বলতে এবার কি বলছে, যে M3 কত আছে, M3 এর মধ্যে কি কি ছিল? M3 এর মধ্যে সেভিং অ্যাকাউন্ট, মানে আমাদের কমার্শিয়াল ব্যাংকে সেভিং কারেন্ট অ্যাকাউন্টে যে টাকাটা আছে, আমাদের যে কারেন্সি আছে, আর কমার্শিয়াল ব্যাংকে আমাদের যে ফিক্সড ডিপোজিট বা রেকারিং ডিপোজিট আছে, সেইটা M3। আর স্টক অফ হাই পাওয়ার্ড মানির মধ্যে কি কি ছিল? সবকিছু, ব্যাংকের কাছে যা টাকা আছে, আরবিআই এর কাছে যা টাকা আছে, আর মানুষের কাছে যা টাকা আছে, এই দুটোর যে রেশিও, এটাকেই বলা হচ্ছে কি মানি মাল্টিপ্লায়ার। তাহলে মানি মাল্টিপ্লায়ার মানে কি? M3 এবং M0 যে রেশিও। তাহলে M3 যদি 1000 টাকা হয় আর M0 যদি 100 টাকা হয়, আমরা দেখেছিলাম কি যে আগের স্লাইড আমরা দেখেছিলাম, যে আরবিআই কত টাকা দিয়েছিল, ইস্যু করেছিল 100 টাকা। এটাই তো M0, আরবিআই যে টাকাটা ইস্যু করে সেটাই M0। তাহলে সেই সময় M0 ছিল 100 টাকা, আর সিআরআর এর রেট ছিল কত? 10%। তাহলে মানি মাল্টিপ্লায়ার মানে সেটাই বলছে যে সেই সময় যে সিআরআর বা ক্যাশ রিজার্ভ রেশিও থাকবে, আরবিআই যদি 100 টাকা ইস্যু করে থাকে, মানে আরবিআই M0 যদি 100 টাকা হয়, আরবিআই যেটা ইস্যু করে সেটাই তো M0 যে টাকাটা। তাহলে মানি মাল্টিপ্লায়ার বলতে সেটাই বোঝাচ্ছে যে আরবিআই যদি 100 টাকা ইস্যু করে থাকে এবং সেই সময় ক্যাশ রিজার্ভ রেশিও যদি 10% থাকে, ঠিক তত গুণই ক্যাশ রিজার্ভ রেশিও যত থাকবে, ঠিক তত গুণ টাকা মার্কেটে দেখাবে। তাহলে আরবিআই অ্যাকচুয়ালি ইস্যু করেছিল কত? আরবিআই অ্যাকচুয়ালি ইস্যু করেছিল 100 টাকা, আর সেই সময় ক্যাশ রিজার্ভ রেশিও কত? 10%। মানি মাল্টিপ্লায়ার কত দেখাচ্ছে? 1000 টাকা হচ্ছে, দেখলাম মানিটা মাল্টিপ্লাই হয়ে গেল। মানি মাল্টিপ্লায়ার বলতে কি বোঝাচ্ছে, যে আরবিআই যেটা M0 যেটা হবে, এটা হচ্ছে M0, মানে যে টাকাটা ইস্যু করেছে, আর সেই সময় যেটা ক্যাশ রিজার্ভ আছে তত গুণ টাকা মাল্টিপ্লাই দেখা। ঠিক আছে, তাহলে আমরা অন্যভাবে লিখতে পারি, সেটা নেক্সট স্লাইডে এটাই বলতে যাচ্ছে। অন্যভাবে কিভাবে লিখতে পারি? অন্যভাবে এইভাবে লিখতে পারি যে M3 এর মধ্যে কত আছে? তাহলে আরবিআই ইস্যু করেছিল 100 টাকা, আর সেই সময় কি ছিল? ক্যাশ রিজার্ভ হয়েছিল 10%। তাহলে M3 হবে 1000 টাকা। ঠিক আছে, M3 তে দেখাবে কত? 1000 টাকা। M3 এর মাধ্যমে দেখে আরবিআই কত টাকা মার্কেটে আছে। ঠিক আছে, তাহলে 100 টাকা যদি M0 হয়, তাহলে M3 হবে তার 10 গুণ। কারণ কি? সেই সময় 10% ছিল হচ্ছে সিআরআর, তাহলে তার 10 গুণ মানে 1000 টাকা হচ্ছে M3। তাহলে মানিটা কিভাবে মাল্টিপ্লাই হয়ে গেল? এইভাবে, মানে M0 যা হবে এবং সেই সময় যা ক্যাশ রিজার্ভ থাকবে সেটা দিয়ে যদি তাকে গুণ করি, তাহলে মানিটা যে মাল্টিপ্লাই M3 পাবো আমরা। এইভাবে মানিটা মাল্টিপ্লাই হয়ে যায় হিসাব করার সময়। তাহলে বলছে এভরি আর রিজার্ভ জেনারেটস 1/r নিউ মানি। তাহলে এখানে 10% ছিল রিজার্ভ রেশিও, জেনারেট কত? 1/r, মানে 1/10/100। ঠিক আছে, 1/r, তাহলে এটা আমরা করলে পাচ্ছি 1, কাটাকুটি করলে 1/10, তাহলে 10 টাইমস 10 গুণ টাকা দেখাবে। তাহলে মার্কেটে সেই সময় যে পরিমাণ রিজার্ভ রেশিও থাকবে, ঠিক তত গুণ টাকা দেখাবে মার্কেটে আছে M3, তত গুণ M3 দেখাবে। ঠিক আছে, বা তত গুণ টাকা মার্কেটে আছে দেখাবে। তাহলে 100 টাকা যদি ইস্যু করে, সেই সময় 10% ক্যাশ রিজার্ভ রেশিও হয়, তাহলে মার্কেটে টাকার পরিমাণ দেখাবে তত গুণ, মানে, আর সেই সময় যদি 20% হয়, তাহলে দেখাবে কি 20 গুণ। ঠিক আছে, when there is inflationary pressure, RBI will increase the CRR. যখন ইনফ্লেশন প্রেসার হয়, আমরা কি জানি? আরবিআই সিআরআর বাড়িয়ে দেয়। তাহলে যদি সেই 10 থেকে যদি 20% করে, তাহলে কি 5 টাইমস টাকা মার্কেটে দেখাবে। ঠিক আছে, এটাই বলতে যাচ্ছে যে মানি মাল্টিপ্লায়ার মানে সেই সময় যেটা হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও থাকবে, তত গুণ টাকা মার্কেটে আছে দেখাবে। এই ফর্মুলাটা এখানে এইভাবে লেখা আছে। আর বলছে এভরি আর রিজার্ভ জেনারেট 1/r নিউ মানি। ঠিক আছে, তাহলে এখানে আর রিজার্ভ কি হলো? আমাদের এখানে 20% করে দিয়েছে ইনফ্লেশনের জন্য, সিআরআরটা বাড়িয়ে ধরলাম 20% করে দিয়েছে। তাহলে কি হবে? 1/20
ইস্যু করেছিল কত 100 টাকা, কাটাকুটি করলে 1 বাই 1/5, তাহলে আমরা যদি গুণ করি 5/1, 1 কেটে গেল, কত থাকলো 5, তাহলে কত গুণ টাকা দেখাচ্ছে 5 গুণ। তাহলে যদি রিজার্ভ রেশিও বাড়ে টাকার পরিমাণ মাল্টিপ্লাই কিন্তু কম হয়ে যাচ্ছে, ঠিক আছে। রিজার্ভ রেশিও বলছে এভরি আর রিজার্ভ রেশিও আর রিজার্ভ জেনারেট 1/r নিউ মানি। তাহলে 10% যখন ছিল তখন দেখাচ্ছিল 10 টাইমস, যেই 20% করে দিল বাড়িয়ে, তখন দেখাচ্ছে মানি সাপ্লাই কি হয়ে গেল 5 টাইমস হয়ে গেল। মানে কি ইনফ্লেশন হলে তখন মানি সাপ্লাই দরকার হয় মানুষের হাতে, তাহলে তখন কি 20% করে দিচ্ছে, এই মানি সাপ্লাইটা দেখো আমরা কমে যাচ্ছে। আগে ছিল 10 টাইমস, যেই 20% করে দিল মানি সাপ্লাই হয়ে গেল 5 টাইমস, আগের অর্ধেক, তাহলে মানুষের হাতে টাকা কমে যাচ্ছে। তাহলে এইভাবে এটাকেই বলা হচ্ছে মানি মাল্টিপ্লায়ার, এই যে সিস্টেমটাকে, ঠিক আছে। এইটা পরীক্ষা আসতে পারে এইভাবে ফর্মুলা আকারে, যে মানি মাল্টিপ্লায়ার কি স্টক অফ টোটাল মানি বাই স্টক অফ হাই পাওয়ার মানি, এইটুকু মাথায় রাখলেই হবে। এটা হচ্ছে ডিটেলস একটা ধারণা। আর এই যে লাইনটা মনে রাখতে হবে, এভরি আর রিজার্ভ জেনারেটস 1/r নিউ মানি, এই ডিটেলস আমরা এখানে বুঝলাম, ঠিক আছে। প্রত্যেক আর রিজার্ভ 1/r নিউ মানি ক্রিয়েট করে, এটাই বলছে। তাহলে এই দুটো স্টেটমেন্ট আমাদের মনে রাখতে হবে, পরীক্ষায় এই দুটো স্টেটমেন্ট দিয়েই কোশ্চেন এসছে, ঠিক আছে। এবার একটু রিক্যাপ করে নেওয়া যাক যা আমরা পড়লাম এতক্ষণ। কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট, আপনারা চেষ্টা করুন, দেখুন পারছেন কিনা, যেগুলো এখন পড়লাম সেগুলোর থেকেই কোশ্চেন আছে। M4 is most liquid and easiest for transaction, whereas M1 is least liquid of all. First statement. Second বলছে M3 is the most commonly used measures of the money supply. Third বলছে M3 is known as aggregate monetary resources বা aggregate money supply. Which of the following statement are correct? এর মধ্যে কোনগুলো ঠিক বা কোনটা ঠিক? বলছে M4 হচ্ছে সবচেয়ে বেশি লিকুইড আর M1 সবচেয়ে কম লিকুইড। প্রথম স্টেটমেন্ট ঠিক না ভুল? সবচেয়ে লিকুইড কোনটা বেশি ছিল, মানে যেটা সহজেই আমরা ভাঙিয়ে টাকা থেকে জিনিস কিনতে পারি? তাহলে প্রথম স্টেটমেন্টটা ঠিক না ভুল? তাহলে প্রথম স্টেটমেন্টটা বাদ দিলাম, প্রথম স্টেটমেন্টটা আমরা বাদ দিলাম। সেকেন্ডটা কি বলছে M3 হচ্ছে সবচেয়ে বেশি ইউজ হয়, আমরা আগে পড়েছি। মানি আমাদের ইন্ডিয়াতে আরবিআই সবচেয়ে বেশি ইউজ করে কোনটা? M3 মানি সাপ্লাই মাপার জন্য, এটা ঠিক আছে। M3 কে আমরা পড়েছিলাম অ্যাগ্রিগেট মানি সাপ্লাই বলা হয় বা অ্যাগ্রিগেট মানিটারি রিসোর্স বলা হয়, যেহেতু সবচেয়ে বেশি কমনলি ইউজড সেই জন্য। তাহলে এটাও ঠিক আছে। তাহলে উত্তর কি হবে? বোথ 2 and 3, ঠিক আছে। প্রথমটা ভুল, এটা উল্টো হবে। M1 হচ্ছে সবচেয়ে লিকুইড আর M4 লিস্ট লিকুইড, কিন্তু এখানে উল্টো দেওয়া আছে, সেই জন্য প্রথমটা ভুল। তাহলে এই দুটো হচ্ছে ঠিক। তাহলে উত্তর হবে কি বোথ 2 and 3। Which of the following statement is not correct? এর মধ্যে কোনটা ভুল? একে বলছে M1 সমান কয়েন অ্যান্ড কারেন্সি উইথ পাবলিক প্লাস ডিমান্ড অ্যান্ড টাইম ডিপোজিট উইথ কমার্শিয়াল ব্যাংক। M2 সমান M1 প্লাস ডিমান্ড ডিপোজিট উইথ পোস্ট অফিস। M3 সমান M1 প্লাস টাইম ডিপোজিট উইথ কমার্শিয়াল ব্যাংক। আর ডি বলছে সবকটাই ভুল। এটা দেখে বলুন কোনটা ঠিক বা কোনটা ভুল এর মধ্যে। কোনটা ভুল আছে এখানে? ABCD। হ্যাঁ বলুন। অপশন এটা ভুল, বাঁকুড়া। আচ্ছা আসানসোল?
অপশন এ, অপশন এ, ঠিক আছে। তাহলে এটা কোনটা ভুল আছে? অপশন এটা। কারণ কি, অপশন এর মধ্যে M1 এ আমরা কি কি পড়েছিলাম? এইটা থাকে, কয়েন অ্যান্ড কারেন্সি উইথ পাবলিক আছে, আর কি ছিল সঙ্গে? শুধু ডিমান্ড ডিপোজিট। এখানে টাইমটা ঢুকিয়েছে, এটাই ভুল, তাই তো? কি হবে? ডিমান্ড ডিপোজিট উইথ দ্য কমার্শিয়াল ব্যাংক, এই ছিল, কিন্তু এখানে টাইম ডিপোজিটও বলেছে, তাহলে এটা ভুল। M2 মানে কি বলছে? M1 মানে কয়েন কারেন্সি উইথ পাবলিক ছিল, সাথে ডিমান্ড ডিপোজিট উইথ দ্য কমার্শিয়াল ব্যাংক ছিল, এবং ডিমান্ড ডিপোজিট অফ পোস্ট অফিস ছিল। তাহলে আমরা বলতে পারি M1 প্লাস ডিমান্ড ডিপোজিট অফ পোস্ট অফিস, তাহলে এটা ঠিক আছে। 3 নম্বরটা বলছে M1 এর সাথে টাইম ডিপোজিট অফ কমার্শিয়াল ব্যাংক যুক্ত হচ্ছে, তাহলে 3 নম্বরটাও ঠিক আছে। তাহলে শুধুমাত্র ভুল কোনটা? এইটা। আর এটা তো সবকটা ভুল বলছে, তাহলে এটাও ঠিক, এটা নয়। ঠিক আছে, তাহলে এর মধ্যে ভুল হচ্ছে 1 নম্বর, অপশন এ। Consider the following statement. M0 is also called aggregate money supply. M0 কে aggregate money supply ও বলা হয়। The components of M0 are, M0 এর মধ্যে কি কি আছে? কারেন্সি উইথ পাবলিক, মানুষের হাতের টাকা। আদার ডিপোজিট উইথ RBI, মানে RBI তে যা ডিপোজিট আছে। ক্যাশ রিজার্ভ অফ ব্যাংক হেল্ড উইথ দেমসেলস, ব্যাংক নিজের কাছে যে টাকা রাখে সেটা। ক্যাশ রিজার্ভ অফ ব্যাংকস হেল্ড উইথ RBI, ব্যাংক RBI তে যে টাকা রাখে সেটাও। এর মধ্যে কোনটা ঠিক? ইজ নট রং মানে কোনটা ঠিক? এর মধ্যে কোনটা ভুল নয় মানে কোনটা ঠিক? অনলি ওয়ান, অনলি টু, বোথ ওয়ান অ্যান্ড টু, নান ওয়ান অফ টু, মানে কোনোটাই নয়। এর মধ্যে কোনটা ঠিক? মানে হুইচ ইজ নট রং, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট রং। ইজ নট রং মানে কোনটা ঠিক? Option A, only one. বাগুড়া বলছে এ, অনলি ওয়ান। আর আর আসানসোল? আসানসোল পারবেন কেউ? শিলিগুড়ি? Option B. শিলিগুড়ি? Option D. অপশন ডি। আচ্ছা, আসানসোল? আসানসোল? অপশন বি, বোম্বে। আচ্ছা, বাঁকুড়া ভুল বলেছে, কারণ এটা কি বলছে? M0 ইজ কল্ড এগ্রিগেট মানি সাপ্লাই। এখানে প্রশ্নটা হচ্ছে এর মধ্যে কোনটা ঠিক? হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট রং মানে কি? হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট? তাহলে এটা তো ভুল। M3 কে বলা হয়, এটা তো M3 কে বলা হয়। অ্যাগ্রিগেট মানি সাপ্লাই কোনটা? M3, তাহলে এটা ভুল। তাহলে অপশন এ বাদ গেল। অপশন অনলি টু, এটাই ঠিক। 2 নম্বরটা ঠিক। ঠিক আছে, 1 and 2 দুটোই ঠিক না, কারণ 1 ভুল। আর এখানে নান অফ দা 1 and 2 মানে কি দুটোই ভুল বলছে, তাহলে এটাও না। তাহলে উত্তর কি হবে? অনলি টু, শুধুমাত্র এইটা ঠিক। M0 বলতে এই সব মানিগুলোকেই বোঝায়। আর M3 কে এগ্রিগেট মানি সাপ্লাই, এখানে তো বলছে M0 কে এগ্রিগেট মানি সাপ্লাই বলে, তাহলে ওটা ভুল। ঠিক আছে, বোঝা গেছে বাঁকুড়া? নেক্সট, মানি মাল্টিপ্লায়ার ইন ইন্ডিয়া ইজ ডিফাইন্ড অ্যাজ। ইন্ডিয়াতে মানি মাল্টিপ্লায়ার বলতে কি বোঝানো হয়? ব্রড মানি বাই বেস মানি, মানে ব্রড মানি আর বেস মানি রেশিওকে, ব্রড মানি এবং রিজার্ভ মানি রেশিওকে, রিজার্ভ মানি আর বেস মানি রেশিওকে, বেস মানি আর রিজার্ভ মানি রেশিওকে। কোনটা হবে? কোনটা ঠিক? M0 মনে হয় কি কিসের রেশিও ছিল? M3/M0 ছিল মানি মাল্টিপ্লায়ার। M3/M0 ছিল তো। মানি মাল্টিপ্লায়ারটা মনে করুন কি ছিল?
মানি মাল্টিপ্লায়ার ছিল M3 বাই M0 রেশিওটাকে মানি মাল্টিপ্লায়ার বলে স্টেটমেন্টটাই ছিল, তাই তো? মানে সেই 1000, M3 ছিল 1000 আর M0 ছিল কত? M0 ছিল হচ্ছে M0 কত ছিল? M0 ছিল হচ্ছে 100। তাহলে কাটাকুটি করে আমরা পেয়েছিলাম কত? 10। 10 টাইমস দেখাচ্ছিল মানি, 10 টাইম 10 গুণ দেখাচ্ছিল, যা মানি ছেড়েছিল তার 10 গুণ। তাহলে এখানে M3 কে কি বলা হয়? M3 এর আরেক নাম হচ্ছে ব্রড মানি, আর M0 এর আরেক নাম কি? রিজার্ভ মানি। তাহলে এখানে উত্তর হবে কোনটা? অপশন বি, ব্রড মানি আর রিজার্ভ মানি রেশিওকে বা M3 M0 রেশিওকে বলা হয় মানি মাল্টিপ্লায়ার ইন্ডিয়াতে। ওকে, তাহলে অপশন বি হবে উত্তর।